জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির সম্মুখীন হবে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কাল শুরু রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার, সর্বোচ্চ শাস্তির আশা সরকারের। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিনিয়োগকারীদের আস্থা অর্জনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন বাণিজ্যমন্ত্রী। শাহজালাল বিমানবন্দর স্টোরেজে অচলাবস্থা নিরসনের আশ্বাস। এবং সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 7 জন নিহত, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় সামনে কঠিন সময় অপেক্ষা করছে উল্লেখ করে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম বড় ক্ষতির সম্মুখীন হবে বলেও আশঙ্কা জানান তিনি। এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের এক হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলটির সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান এবং বাংলাদেশ এই দুটো অবিচ্ছেদ্য, একে আলাদা করা যায় না। প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে অল্প সময়ের মধ্যেই দেশকে এগিয়ে নিয়েছিলেন তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছে বর্তমান সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। গত 17 বছরের ফ্যাসিস্ট শাসনে দেশের সকল খাত ভঙ্গুর হয়ে পড়েছে উল্লেখ করে সামনের কঠিন ও গুরুত্বপূর্ণ সময় কাজে লাগিয়ে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, সকল কিছুকে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, সকল কিছুকে ধ্বংস করা হয়েছে, তার কম বেশি জীবন্ত সাক্ষী আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ। দেশের কল্যাণে সরকারের কাজে জনগণের সহযোগিতাও কামনা করেন সরকার প্রধান। সকলে মিলে চেষ্টা করি যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সঠিক কাজ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কৃষি বিপ্লব সহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগও করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন রিজভী। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত তার যে কর্মতৎপরতা, তার যে গতিশীলতা নেতৃত্বে, এটা জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। মিথ্যাচার করে তাদের ফলাফল ভালো হয় না। আপনি এক নেতা, জামাতে ইসলামের এক নেতা, তিনি বললেন যে বিএনপি জুলাই সনদ অস্বীকার করেছে। কবে করেছে জুলাই সনদ?
স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে আমরা জুলাই সনদের সব আমরা বাস্তবায়ন করব। কিছু টেকনিক্যালিটিস থাকতে পারে, কিছু নোট অফ ডিসেন্ট থাকবে, সেটা আলাপ আলোচনা করে এটা আইন প্রণয়ন করতে হবে, কোনটা সংবিধান সংশোধন করতে হবে। কাল রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে। এ মামলায় সরকার সর্বোচ্চ শাস্তির আশা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অপেক্ষায় আছি। আইন বিষয়ে মানবাধিকার ও গুম কমিশনের সুপারিশ যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ জায়গায় সরকার কারাগার স্থাপন করবে বলেও জানান তিনি। মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় আলীনগর ও জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে 2টা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সরকার সলিমপুরে নতুন কারাগার স্থাপন করবে বলেও জানান তিনি। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বা লিঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই। দেশ জুড়ে কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান নৃশংসতা ও বেপরোয়া তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের মোকাবেলায় আইনি সংস্কার প্রয়োজন। কিশোর গ্যাংয়ের যে উৎপাত হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি সংস্কার আনতে হবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেট মহানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এই কথা বলেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোরেজ ফ্যাসিলিটি হ্রাস পাওয়ায় তৈরি অচল অবস্থা দ্রুত নিরসনের আশ্বাস দেন তিনি। হ্যান্ডলিংটাকে এখনো ইউরোপিয়ান ইউনিয়ন বিপজ্জনক লেভেল দিয়ে রেখেছে, রেট দিয়ে রেখেছে। তো এই জায়গা থেকে বের হওয়া আর ঢাকা এয়ারপোর্টের যে স্টোরেজ ফ্যাসিলিটি, যেটা পুড়ে যাওয়ার পরে বিকল্প তৈরি না হওয়ার কারণে যে একটা অচল অবস্থা, দ্রুত এই বিষয়টির সমাধান বের করে যাতে আমরা দেশীয় এবং বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আস্থা পুনরায় অর্জন করতে পারি এই বিষয়টাতে, সেটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে সন্তুষ্ট তারা। আবার রাজধানীতে ঈদ করে বাড়িতে ফিরতেও কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন অনেকে। ঈদের মূল ছুটিতে যাত্রী চাপ বিবেচনা করে দ্বিতীয় পর্যায়ে বাড়ি ফিরছেন তারা। এমআর আসাদের রিপোর্ট। শেষ হলেও শেষ হয়নি ঈদের আমেজ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রোববারও ঢাকা ছেড়েছেন অনেকে। টিকিট সংকট আর কাজের চাপে যারা যেতে পারেননি তারাই মূলত ছুটির শেষ দিনে এসে রাজধানী ছাড়ছেন। আলহামদুলিল্লাহ ভালো, সবার সাথে দেখা হয়েছে। ইনশাআল্লাহ ঈদ স্বতঃস্ফূর্তভাবেই কাটছে। ঢাকাতে কাটে এই ঈদের এখন এখানে আসছি, এখন ভিড়টা কম হইব। এখন কিন্তু এখন ঈদের মানুষ অনেকজন বাসায় দেশে চলে যেতেছে,
এখনও অনেক ভিড় রাস্তায়, এই যে কমলাপুরে। ঈদের ছুটি শেষ, এবার ফের কর্মব্যস্ত জীবনের টানে ঢাকায়ও ফিরছেন অনেকে। বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পেরে সন্তুষ্ট তারা। মেয়ের জামাইয়ের বাইত গেছি, বোনের বাইত গেছি, স্বাস্থ্য ভাইয়ের বাইত গেছি, উকিল মেয়ের বাইত গেছি, ইনশাল্লাহ দোয়া ঈদের পরের দিন গেছি। আজকে রোয়ানাদা অনেক ভোগান্তি আমি পাই নাই। বেড়াইছি, ঘুরছি ফিরছি, ঈদ করছি, ঈদুল আজহার ঈদের দিন তো কোরবানি দিছি, ইনশাল্লাহ ভালো করছি। তবে ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় নিয়ে অভিযোগ তোলেন কেউ কেউ, প্রশ্ন তোলেন ব্যবস্থাপনা নিয়েও। টাইমলি গাড়িগুলি ছাড়ার ব্যবস্থা করার জন্য, কারণ সময়ের অনেক অপচয় হচ্ছে। এই জন্য আমাদের দেশ উপরে যাইতে, উন্নত হইতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। দেখা গেছে দীর্ঘদিন ধরে তো এরকম ভাবেই চলছে, এই অনিয়ম কেডা দূর করবে? শেষ হচ্ছে ঈদের ছুটি, পরিবারের সঙ্গে কাটানো মধুস্মৃতি পুঁজি করে আবার যার যার কাজে ফিরবেন নগরবাসী। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ রোববার। দীর্ঘ এই ছুটির পর আগামীকাল সোমবার থেকে পুনরায় খুলছে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। ঈদুল আজহা উপলক্ষে এবছর 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা 7 দিনের ছুটি উপভোগ করেন। ছুটি শেষে সোমবার থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরবেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সেই সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। সকাল থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট শুরু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন, যানজট সহ যাত্রীদের সার্বিক সহযোগিতা দিতে পুলিশ কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। রাস্তায় যাতে নির্বিঘ্নভাবে গাড়ি চলাচল করতে পারে, যাত্রীরা যাতে ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারে, আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি এবং পর্যাপ্ত সাদা পোশাক পরা পুলিশ আমরা মোতায়েন রেখেছি। ঈদ ছুটির শেষ দিনেও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিকেল গড়াতেই হাতির ঝিলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে জড়ো হন অসংখ্য দর্শনার্থী। ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ, সেতুর ওপর দাঁড়িয়ে ঝিলের সৌন্দর্য উপভোগ এবং আড্ডা আনন্দে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। নাজমুল ইসলামের প্রতিবেদন। কংক্রিটের শহর ছেড়ে সবুজের ছায়া, নির্মল বাতাস আর ঝিলের মনোমুগ্ধকর সৌন্দর্যে ডুব দিতে রোববার ঈদের চতুর্থ দিনেও হাতির ঝিলে ভিড় করে বিনোদন প্রেমীরা। সারা বছরের কর্মব্যস্ততা ভুলে ঈদের ছুটিতে পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে ঘুরতে বের হন অনেকেই। ঝিলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের পাশাপাশি নৌকা ভ্রমণ আর ছবি তোলায় মেতে ওঠেন দর্শনার্থীরা। হাতির ঝিলে ঘুরে ভালোই লাগছে, যেহেতু ঢাকা এখন ফাঁকা, ঈদের সময় মানুষ গ্রামে চলে গিয়েছে। এখন আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি হাতির ঝিলে ঘোরার জন্য। হাজবেন্ডকে নিয়ে বাড়িছি, মানে এটা তো ঈদের পরে অনেকটা ভালো লাগতেছে আমার কাছে। একটু ঘুরতে আসছি, কেন এমনিতে তো কখনো মনে করেন সময় পাই না কাজের ব্যস্ততার কারণে। জায়গার পরিবেশ খুব সুন্দর, তার জন্য আমি ঘুরতে আসলাম। এই তো পরিবার নিয়ে ঘুরতে আসলাম, ভালো লাগতেছে, সময় তো পাচ্ছি না। এখানে ঘুরতে আসি আমরা, যখন অফডে পাই তখন এখানে আসি সিকনতা, আলো বাতাস এগুলো আমাদের ভালো লাগে, এই কারণে আমরা আসি। শিশুদের কাছে ঈদের এই সময়টাই যেন হয়ে ওঠে আরো রঙিন ও আনন্দময়। বাবা মায়ের সঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি নতুন নতুন বিষয় ও পরিবেশের সঙ্গে পরিচিত হয় তারা। সেই সঙ্গে মজাদার ও মুখরোচক নানা খাবার উপভোগ করেও পার করেন দারুণ সময়। স্কুল বন্ধ দিছিল তো কোরবানিতে, তাই আসছি, পরিবার নিয়ে ঘুরছি। এরপরে যে নৌকা ছিল নৌকায় চড়ছি। আমার খুব ভালো লাগতেছে, আব্বু দাদু এদের সাথে ঘুরতে আসছি, আমার ভালোই লাগছে। আব্বু আম্মু নিয়ে, আমার ভাইকে নিয়ে আমি হাতিঝিলে ঘুরতে এসেছি, আমার অনেক ভালো লাগতেছে। ঈদের ছুটিতে গ্রাম থেকে আসা অনেকের কাছেই হাতির ঝিল ভ্রমণ ছিল নতুন অভিজ্ঞতা। ওয়াটার ট্যাক্সিতে ঘুরোঘুরি আর সেতু থেকে ঝিলের সৌন্দর্য উপভোগে মুগ্ধ হন নবাগতরা। আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমার মা, আমরা পুরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। আসলে আমরা গ্রামে থাকি, বরিশালে থাকি, তো বরিশাল থেকে এখানে আসছি ঈদ উপলক্ষে ঘোরার জন্য। তো আসলাম, ভালো সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত কাটাইতেছি ফ্যামিলির সাথে, পরিবারের সাথে। ঈদের উপলক্ষে ছুটি পাইছি, ঘুরতে আছি, ঈদ কাটাইতেছি, পোলাপান লয়ে আনন্দ আছি। অনেক ভালো লাগতেছে,
আসি না, এটাই প্রথম, কারণ ঢাকা শহর তো আমি চিনি না। প্রিয়জনের সান্নিধ্যে কর্মব্যস্ত জীবন পেছনে ফেলে হাতির ঝিল যেন হয়ে ওঠে এক টুকরো প্রশান্তি আর আনন্দের মিলন বেলা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। রাঙামাটির বিভিন্ন স্পট, নরসিংদী ড্রিম হলিডে পার্ক ও কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকে মুখর হয়ে উঠেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। ঈদের টানা ছুটিতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকের পদচারণায় মুখর। জেলার ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলা পার্ক, শুভলং ঝর্ণা, কাপ্তাই আসাম বস্তি সড়ক, লেক ভিউ গার্ডেন ও বাঘাইছড়ির সাজেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। এখানে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে, অনেক পর্যটন আসছে। ঝুলন্ত ব্রিজ খুব অনেক সুন্দর লাগছে। ঝুলন্ত সেতুতে প্রায় 5000 পর্যটকের সমাগম হয়েছে। এতে বোট চালক ও মালিকরা ব্যস্ত সময় পার করছেন বলে জানালেন সংশ্লিষ্টরা। ভালো টুরিস্ট আসার কারণে আমাদের বোটগুলি ভাড়া হচ্ছে, বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আপনার সুবল যাচ্ছে, বিভিন্ন স্পটগুলি ঘুরে আসতেছে। আজহার উপলক্ষে আমাদের যে প্রত্যাশা ছিল, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি আমাদের আগামী 3-4 তারিখ পর্যন্ত আমাদের বুকিং কার্যক্রম চলবে। এদিকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কটির বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। ড্রিম রিভার ক্যাপ, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোর্ড, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিড বোট সহ 40টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বসিত সব বয়সী দর্শনার্থীরা। আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ সবকিছুই ভালো ছিল, ভালোই লাগছে জায়গায় এসে। পর্যটকদের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির এই কর্ণধার। আমরা সামাজিক পরিবেশ সবকিছুকে খেয়াল রেখে আমরা এখানে আদর্শ গ্রাম সাজিয়েছি। অন্যদিকে কক্সবাজারে দেশের প্রথম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আনন্দে উদ্ভাসিত দেশি বিদেশি পর্যটকরা। সাগরতলের বিরল প্রজাতির মাছসহ নানা প্রাণী এবং বিনোদনের সব আয়োজন যেন এক ছাদের নিচে। সামুদ্রিক অনেক মাছ দেখেছি এবং অনেক সুন্দর সুন্দর মাছ দেখেছি যা কখনো দেখিনি। এখানে এসে আমি অনেক ধরনের মাছ এবং অনেক ধরনের দেখেছি যেটা সাগরে আমি দেখি নাই বা নরমালি দেখি নাই। ঈদ বিনোদনে পাহাড়, নদী আর প্রকৃতির শোভা দেখে একদিকে যেমন মুগ্ধ পর্যটকরা, তেমনি তাদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ঈদের ছুটিতে প্রাণ প্রকৃতির উচ্ছ্বাস নগরীতে। গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল প্রকৃতিতে রক্তিম কৃষ্ণচূড়ার অবারিত সৌন্দর্যে বিমোহিত নগরবাসী। এমন ফাঁকা ঢাকায় স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। রাজধানীর এমন প্রাকৃতিক সৌন্দর্য বছর জুড়ে ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বিশেষজ্ঞদের। তারিকুল ইসলাম খোকনের ক্যামেরায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদের ছুটিতে তপ্ত গ্রীষ্মে কৃষ্ণচূড়া যেন পুরো শহরকেই আগুন রঙে রাঙিয়ে দিয়েছে। ইট কাঠের নগরে কৃষ্ণচূড়ার এই রক্তিম সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের নিয়ে যায় ভাবনার জগতে। রাজধানীর আকাশ এখন নীল, সবুজ পাতারা বাতাসে আন্দোলিত, নেই শব্দ কিংবা বায়ু দূষণ। পুরো রাজধানী যেন জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। সবুজ ঘাসেরা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। কর্মব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন এই কয়েক দিনেই দূর হয়ে যায়। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন নগরবাসী। আমাদের ঢাকা সবসময় অনেক একটা বদ্ধ পরিবেশের মতো করে থাকে, অনেক মানুষের কোলাহলপূর্ণ। আর এই সময়ে আসলে খুবই হালকা একটা মানুষজন যেহেতু কম, তো সেই জায়গা থেকে আসলেই একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আসলে খুবই ভালো। গ্রীষ্মকালে হচ্ছে কৃষ্ণচূড়ার ফুলটা ফোটে, তখন আমাদের দেখতে অনেক ভালো লাগে। চারদিকে অনেক নিস্তব্ধতা, সুন্দর। কৃষ্ণচূড়া, আধারচূড়া যে ফুলগুলো ফুটেছে এখন অনেক সুন্দর লাগছে। গ্রিন, ক্লিন, খুব ভালো লাগছে এই যে ঘুরে বেড়াচ্ছি। নগরীর এমন অবারিত সৌন্দর্য ধরে রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষিবিদদের। ঈদের ছুটিটার সময় কিছু মানুষ কিন্তু গ্রামের দিকে চলে যায়, যার জন্য যানবাহন চলাচল কিছুটা হলেও কমে যায়, যার জন্য স্বাভাবিক নিয়মেই কিন্তু পরিবেশটা অনেকটা
শান্ত হয় বা সুন্দর হয়। আমরা যদি এটা পুরোটা সময় যদি ধরে রাখতে পারতাম তাহলে ভালো হতো। যেমন হচ্ছে গাড়ি চলাচল যদি নিয়ন্ত্রণ করতে পারি, গাছপালার পরিমাণ যদি রোড সাইড প্ল্যান্টেশন যদি বাড়াতে পারি, এবং সেই বাড়ানোর সাথে সাথে যদি কালারফুল ফুলগুলো লাগাতে পারি, সেগুলো দিলে পুরো ঢাকা শহরের মতো অন্য বড় সিটিগুলো কিন্তু আমরা সাজিয়ে ফেলতে পারতাম। যানজটের এমন নিস্তব্ধ নগরীর প্রত্যাশা নগরবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চামড়ার সরকার নির্ধারিত দাম না পাওয়ায় ট্যানারি মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে ন্যায্য মজুরি না দেওয়ার অভিযোগ করলেন শ্রমিকরাও। তবে সব অভিযোগ নাকচ করে নিজেদের অবস্থান তুলে ধরেন ট্যানারি মালিকরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। কেউ লবণযুক্ত পশুর চামড়া দেখভাল করছেন, কেউ করছেন পরিষ্কার, যেন দম ফেলার সময় নেই তাদের। সাভারের চামড়া শিল্প নগরীর প্রায় প্রতিটি ট্যানারিতেই চলছে এমন ব্যস্ততা। কোরবানির ঈদের পরপরই কর্মচাঞ্চল্য বেড়েছে এই শিল্প নগরীতে। এখন থেকে কাম শুরু হয়ে গেছে, আশা করি 2-3 দিনের ভিতরে কাম পুরোপুরি বেড়ে যাবে। দেখা গেছে রক্তের মাল বাইরে থেকে আসে, এটাকে কাজ দেখা গেছে আমাদের 2 দিন চলে, এরপর দেখা গেছে আমাদের লবণের কাজটা বেশি চলে। তবে শ্রমিকদের অভিযোগ, ট্যানারি মালিকরা দর কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করলেও কাজ শেষে অনেক ক্ষেত্রে মিলছে না ন্যায্য পারিশ্রমিক। গুনতি কম হয় বা গুনতি বেশি হয়, বেশি হওয়ার পরে যদি কম বেশি হয় তারা সব টাকা দেয় না। টাকা আমরা ঠিকমতো পাচ্ছি না, 3 মাস পর আমাদেরকে এক মাসের বেতন দেয়। পাশাপাশি চামড়ার সরকার নির্ধারিত দাম না দেওয়ার অভিযোগ রয়েছে ট্যানারি মালিকদের বিরুদ্ধে। তবে সব অভিযোগ নাকচ করে দিয়ে তারা বলেন, LWG সার্টিফিকেট সহ অন্তত 5টি কারণে বাজারে চামড়ার দরপতন হচ্ছে। প্রথমত হলো আমাদের অর্থনৈতিক সংকট, 2 নম্বর হলো আমরা যে পণ্যটা তৈরি করি এটা মার্কেট প্রাইস যা আসে তার চাইতে আমাদের খরচ বেশি হয়ে যায়। LWG যদি আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং কোম্পানিগুলো আপনার এগুলো আসবে না। বিশ্ববাজারে যে বিক্রিটা খুব কম প্রাইস, কেমিক্যালের দামও প্রচুর। পাশাপাশি ন্যায্য মজুরি না দেওয়ার অভিযোগ অস্বীকার করে শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তারা। এটা অনেক ক্ষেত্রে হয় বোঝাপড়ার ভুলের কারণে, তারাও একটা মাঝপথে স্ট্রাইকিং করে। দেশ জুড়ে 56 লাখেরও বেশি লবণযুক্ত চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর মধ্যে এখন পর্যন্ত শিল্পনগরীতে 5 লাখেরও বেশি চামড়া সংরক্ষণ হয়েছে জানান বিসিক চেয়ারম্যান। 64 জেলা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেটি হলো 56,70,000-এর মতো চামড়া লবণ দিয়ে সংরক্ষিত হয়েছে। সাভার শিল্পনগরীতে যে আমাদের যে ট্যানারিগুলি আছে তাদের ফিগারটা প্রায় 5,50,000 বা 60,000-এর মতো। সাভারের বাইরে বিভিন্ন ট্যানারি ও মাদ্রাসায় 5 লাখেরও বেশি লবণযুক্ত চামড়া সংরক্ষণের তথ্য নিশ্চিত করেন তিনি। সাভারের বাইরেও কিন্তু আপনারা জানেন যে কিছু ট্যানারি আছে, তারাও কিছু চামড়া সংরক্ষণ করে। প্রায় 5,90,000-92,000 ট্যানারিতে সংরক্ষিত হয়েছে। চামড়ার নতুন নতুন বাজার সম্প্রসারণের উদ্যোগ না থাকায় এ শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। সাভার ট্যানারি শিল্পনগরী থেকে বিজন কুমার, মোহনা সংবাদ। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর। বিভিন্ন স্থান থেকে আড়তে আসতে শুরু করেছে কোরবানি চামড়া। বেচাকেনায় বেড়েছে আড়ত মালিক ও শ্রমিকদের ব্যস্ততা। তবে দাম নিয়ে রয়েছে ব্যবসায়ী ও ফরিয়াদের অভিযোগ। চামড়া সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং সহ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। মিজানুর রহমানের পাঠানো তথ্যে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নাটোর রাজশাহী মহাসড়কের চকবৈদ্যনাথ এলাকা দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার। চাহিদার প্রায় 30 থেকে 35 কাঁচা চামড়া নাটোরের এই আড়ত থেকে ট্যানারিতে সরবরাহ করা হয়। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া এখানকার আড়তে জড়ো হচ্ছে। এখন চলছে লবণজাত প্রক্রিয়া। ট্যানারি মালিকদের কাছে পূর্বের পাওনা টাকা পাওয়া গেলে এবং লবণের দাম কম হলে সুবিধা হতো এমন দাবি আড়তদারদের। আশা করতেছি যে সরকার রেট অনুযায়ী কেনাবেচা হবে, তো মান অনুযায়ী কেনাবেচা হবে। ভালো চামড়াটা কিনছি কিনে এবং লবণজাত করছি। এই চামড়াটা 2 থেকে 4 দিনের মধ্যে আমরা চামড়া তুলে দেবো। তুলে দিয়ে যারা ট্যানারি মালিকরা আসবে ওনাদের কাছে আমরা চামড়াটা বিক্রি করব। ছাগলের চামড়া 15 থেকে 30 টাকা পিস আর খাসি 70 টাকা। গরুর চামড়া 6 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। 300 টাকা দিয়ে আসছে সিএনজি ভাড়া করে, এখন বলে 45 টাকা। তাহলে তো আমার ক্লিয়ারিং খরচ হিসাব করলে তো আমার লস। মাল চিনেন না, একজন মৌসুমী ব্যবসায়ী 12টা মাল নিয়ে আসছে। 12টা মালের মধ্যে 6টা মালই করোনা ল্যাম্পিং। এই ল্যাম্পিং মাল 100 টাকাও বিক্রি হবে না,
ওয়ারাস ওই লোক মাল কিনছে 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা। ট্যানারি মালিকদের কাছে বড় অঙ্কের টাকা বকেয়া আছে, তাই চামড়া ক্রয়ে আর্থিক সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা জানিয়েছেন চামড়া ব্যবসায়ী সংগঠনের এই নেতা। মার্কেটে কিছু আর্থিক সংকট হয়তো দেখা দিতে পারে, কারণ আমরা বিগত সময়ে যে চামড়াগুলি বিক্রয় করেছিলাম ট্যানারি মালিকদের কাছে, তারা আমাদের পূর্বের পাওনা টাকাগুলো পরিশোধ করে নেই। চামড়ার সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তে তদারকি জোরদারে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান নাটোর জেলা প্রশাসক। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা স্পটে আছে, আমাদের একটি মনিটরিং টিম আছে, সেখানে প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিসিকের প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এই টিমটি কাজ করছে। সকল শঙ্কা কাটিয়ে লাভের মুখ দেখবেন এমন আশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে 1377 জন। এর মধ্যে শনাক্ত হয়েছে 53 জনের এবং উপসর্গ শনাক্ত হয়েছে 1324 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 7 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার সকাল থেকে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নেত্রকোনায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশা 4 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও 3 জন। সকাল 11:30টার দিকে নেত্রকোনা ময়মনসিংহ সড়কে 40 বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালের পথে আরেকজন মারা যায়। অটোটা যাচ্ছিল নেত্রকোনা থেকে শ্যামগঞ্জ এবং বাসটা যাচ্ছিল ময়মনসিংহ থেকে নেত্রকোনা। তখন সংঘর্ষ হয়, তখন অটোটাকে বাসটা একদম মেরে দিয়েছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়কটিতে গতিরোধক নির্মাণের আশ্বাস দেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার। হাইওয়েতে এখন একটা স্পিড ব্রেকার দিতে হবে যাতে যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রিত থাকে, পাশাপাশি এখানে একটা গোলচত্বর স্থাপন করতে হবে। এদিকে চাঁদপুর সদরের বাগাদিতে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ জোহা নামের এক মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেকজন। দুপুর 1:30টার দিকে চাঁদপুর রায়পুর সড়কের ইসলামপুর বাদামতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 60 জন আহত হয়েছে। রোববার দুপুর 12:30টার দিকে উপজেলার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সেনা সদস্য বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। অপোনেন্ট থেকে বাস, আমাদের বাস মুখোমুখি। অলমোস্ট গাড়ির স্পিড ছিল 60 বা 50 প্লাস। এইভাবে গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ডিফেন্সের গাড়ি এসে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আপনার কয়টা, আমার সামনে যারা ছিল তারা সবাই ম্যাক্সিমাম লোকই ডেথ হয়ে গেছে। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে অন্তত 23 জন এবং নওগাঁয় মাইক্রোবাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন আহত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর রূপনগরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে পল্লবীর চলন্তিকা মোড়ে থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ উপহার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির রূপকার। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য ইতিমধ্যে সকল কার্যক্রম শুরু করেছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানিদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের চুক্তি অনুমোদন পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ। আন্তর্জাতিক যে কোনো আলোচনায় তেহরানের অবস্থান কেবল তখনই এগোবে যখন দেশটির মৌলিক স্বার্থ ও অধিকার সুরক্ষিত থাকবে। শত্রুপক্ষ সামরিক ব্যর্থতার পর এখন অর্থনৈতিক চাপ ও তথ্য যুদ্ধের মাধ্যমে ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির চেষ্টা করলেও জাতীয় ঐক্যই এসব চ্যালেঞ্জ মোকাবেলার প্রধান শক্তি হিসেবে কাজ করছে বলে দাবি করেন তিনি।
দক্ষিণ লেবাননের বৌফোর্ট দুর্গ কালাত আল শাকিফ দখল করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এর আশপাশে সালুকি নদী অঞ্চলও এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে। স্থল ও আকাশ থেকে ব্যাপক গোলাবর্ষণের সহায়তায় সংঘর্ষের পর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের কান ব্রডকাস্টার দুর্গটির ওপর ইসরায়েলি পতাকা উড়ানোর ছবি প্রকাশ করেছে। এটি লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত। ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র 2 সপ্তাহ আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাবের হয়ে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুত্বপূর্ণ চোট পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। মেডিকেল টেস্টের রিপোর্ট অনুযায়ী এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে। ফলে জুনের প্রীতি ম্যাচগুলোর পাশাপাশি 16 জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরুর প্রথম ম্যাচটিতেও প্যারেদেসের খেলা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির সম্মুখীন হবে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কাল শুরু রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার, সর্বোচ্চ শাস্তির আশা সরকারের। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিনিয়োগকারীদের আস্থা অর্জনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন বাণিজ্যমন্ত্রী। শাহজালাল বিমানবন্দর স্টোরেজে অচল অবস্থা নিরসনের আশ্বাস। এবং সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 7 জন নিহত, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।